আবার উত্তপ্ত ভারতের মণিপুর, দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ও যানবাহনে আগুন। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে 53 জনের মৃত্যু, বেঁচে ফিরেছেন 2 নারী। ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় দুর্ঘটনা। অ্যাবস্টেইন ম্যান্ডেলসন কাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি, অস্বীকৃতি স্টারমারের। প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে সহযোগিতার আশ্বাস রাজ পরিবারের। ইসরায়েলের প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদীর 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। ইরানে এককভাবে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা না চালালে তারা একাই ইরানের মাটিতে হামলা চালাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে বার্তা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানের মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। এটি রেড লাইন ছাড়ালে তা ইসরায়েলের জন্য হুমকি। তাই রেড লাইন অতিক্রম না করতে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইসরায়েল। ইরানের মিসাইল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণও করছে তারা। অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। ইরান আঞ্চলিক সংঘাত চায় না। আয়াতুল্লাহ আলী খামিনির দেশ যে কোনো অবস্থায় শান্তির পথে হাঁটতে চায়। তবে কারো হুমকিতে ভয় পায় না তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে শীর্ষ এক সেনা কর্মকর্তা বলেন, তেহরান তার অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি নিয়ে সবসময় কাজ করছে। প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী। কেউ সহজেই ইরানকে দুর্বল করতে পারবে না। সেই চেষ্টা করলে ব্যর্থ হবে তারা। আর ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুর মাটিতে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন এই সেনা কর্মকর্তা। ওমানে ভালো শুরুর পর আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার ব্যাপারে আশাবাদী ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান আশা করছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান জাতির সম্মানের বিপরীতে সম্মান ও বল প্রয়োগের জবাব কঠোরভাবে দিয়ে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই সুরে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তরিকতা দেখালে পরোক্ষ আলোচনায় এগিয়ে যাবে তেহরান। পরমাণু ইস্যু নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী হলেও মিসাইল নিয়ে কোনো আলোচনা করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সফরকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সিডনি। স্থানীয় সময় সোমবার শহরটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরা টাউন হল থেকে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট পর্যন্ত মার্চ করতে চাইলে বাধা দেওয়া হয়। আদালত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আইনি চ্যালেঞ্জ বাতিল করে বিক্ষোভের উপর সীমাবদ্ধতা দেন। মোতায়েন করা হয় প্রায় 3000 পুলিশ।
অস্ট্রেলিয়ায় মেলবোর্ন এবং ক্যানবেরায়ও প্রতিবাদ হয়। স্থানীয় ইহুদি কাউন্সিলের হাজারের বেশি সদস্য প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজকে হার্জগের আমন্ত্রণ বাতিল করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা মনে করেন শান্তি ও ন্যায় বিচারের স্বার্থে প্রতিবাদ প্রয়োজন। হার্জগের সফর নিয়ে সমালোচকরা অভিযোগ করেন যে তিনি গাজার ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞে উস্কানি দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া জানায়, হার্জগের সরকারি সফর অস্ট্রেলিয়ার ন্যায় বিচারের অঙ্গীকারকে ক্ষুণ্ণ করেছে। হার্জগের 4 দিনের সফর শুরু হয় সিডনির বন্দাই বিচ থেকে। সেখানে তিনি গত বছরের ডিসেম্বরে হানুক্কা অনুষ্ঠানে নিহত 15 জনের স্মৃতিতে ফুল দেন এবং নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া লোকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, হামলাটি গোটা অস্ট্রেলিয়ার উপরও আঘাত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একের পর এক নথি ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসেছেন বিশ্বের বিত্তশালী ধনী আর প্রভাবশালী নেতারা। তবে নথিতে নাম না থাকলেও চুপ থাকার দায়ে এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কের সূত্রপাত 2024 সালে লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া থেকে। পরবর্তীতে প্রকাশ পায় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এই তথ্য গোপন থাকার দায় স্বীকার করে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তাতে রাজনৈতিক ক্ষোভ প্রশমিত হয়নি। বিতর্কের জেরে প্রথমে পদত্যাগ করেন স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। অভিযোগ রয়েছে, অ্যাপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক জানার পরও রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের সুপারিশ করেছিলেন ম্যাকসুইনি। তার পরদিনই পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান। শীর্ষ 2 সহযোগীর বিদায়ে ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ডাউনিং স্ট্রিট থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত স্কটল্যান্ডে লেবার পার্টির রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। সাম্প্রতিক জনমত জরিপে স্কটিশ ন্যাশনাল পার্টি ও রিফর্ম পার্টির পেছনে পড়ে লেবার পার্টি 3য় অবস্থানে নেমে গেছে। তবে চাপের মধ্যেও পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন কিয়ার স্টারমার। সংসদীয় লেবার পার্টির বৈঠকে তিনি বলেন, নিজের ম্যান্ডেট ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেই আসন্ন নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। এদিকে ব্রিটিশ রাজ পরিবারের দৃষ্টিকোণ থেকেও এপস্টেইন কেলেঙ্কারি নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে রাজা চার্লস বলেন, তার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, অভিযোগগুলোর তদন্তে যদি পুলিশ সহায়তা চায় তাহলে রাজ পরিবার তা দিতে প্রস্তুত। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথটি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পা বাড়ালেও তারা প্রতিনিয়ত ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছেন। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানায়, উত্তর পশ্চিম লিবিয়ার আল জাওইয়া শহর থেকে যাত্রা শুরু করা রাবারের নৌকায় 55 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 2 শিশুও ছিল। যাত্রার প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। শুক্রবার লিবীয় কর্তৃপক্ষ মাত্র 2 নাইজেরীয় নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। IOM জানায়, 2026 সালে এখন পর্যন্ত লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে প্রায় 500 অভিবাসী মৃত বা নিখোঁজ হয়েছেন। শুধু জানুয়ারিতেই বেশ কয়েকটি নৌকাডুবিতে অন্তত 375 জনের মৃত্যু বা নিখোঁজের তথ্য পাওয়া গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। বেঁচে যাওয়া 2 নারী জানান, একজন তার স্বামীকে হারিয়েছেন, অন্যজন এই দুর্ঘটনায় তার 2 শিশুকে হারিয়েছেন। IOM এর দল তাদের জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। সংস্থাটি বলছে, শীতকালীন প্রতিকূল আবহাওয়া ও অনিরাপদ নৌযানের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন, পাচার, জোরপূর্বক শ্রম ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। IOM বলছে, পাচারকারী চক্রগুলো অতিরিক্ত যাত্রী তুলে অনিরাপদ নৌকায় মানুষ পাঠিয়ে মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে।
আবারও চলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। উখরুল জেলায় নাগা ও কুকি এই দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত সহিংসতা। দুই পক্ষের সংঘর্ষের পাশাপাশি বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। রোববারের সহিংসতায় অন্তত 20টি ঘর পুড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় প্রশাসনের দাবি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর এলাকা জুড়ে পোড়া ঘরবাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন মণিপুরের উপমুখ্যমন্ত্রী লোসিদিখো। এ সময় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহায়তার পাশাপাশি সংঘাত বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। আমাদের শান্তি দরকার। শান্তি ছাড়া কিভাবে চলবে? আমরা আগেও এমন সমস্যার মুখোমুখি হয়েছি। এখন যদি দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে আরেকটি সমস্যা হয়, সেটা খুবই খারাপ। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দুই সম্প্রদায়ই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তারা আরও বোঝাপড়া ও শান্তি চায়। 2023 সালের মে মাস থেকে মণিপুরে বিভিন্ন সম্প্রদায়ের সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 260 জন। গৃহহারা হয়েছেন 60,000-এর বেশি মানুষ। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচার প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার 15 বছরের শাসনামলে দেশের কি কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়, অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসেই উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি 5 বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী দফার শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে। বিশ্লেষকদের ধারণা, এবারের নীতিমালায় অর্থনীতিতে স্বনির্ভরতা ও গণসংহতির উপর জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে। তারা বলছেন কিম আবারও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন, যার মধ্যে কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টি ওয়ারহেড ব্যবস্থা, কৌশলগত পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা উপগ্রহ ও পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা থাকতে পারে। এছাড়াও পররাষ্ট্রনীতিতে মস্কো ও বেইজিং এর সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা আসতে পারে।